স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মনিতা এবং আমি আলী আশরাফ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। অবশেষে দেখা মিলল হাজী সেলিমের চাঁদাবাজি দখলের অভিযোগ প্রমাণে রাজনীতি ছাড়ার ঘোষণা। গ্রাহককে দালালের হাতে দিচ্ছেন কিছু বিআরটিএ কর্মকর্তা, আদায় করা বাড়তি টাকা ভাগ বাটোয়ারা। রোহিঙ্গা প্রশ্নে বন্ধু রাষ্ট্রের ভূমিকায় হতাশ ঢাকা, চাপ তৈরিতে বেইজিং দিল্লির পদক্ষেপ চান পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশ থেকে পালাননি, আত্মগোপনেও যাননি ঢাকা ৭ আসনের এমপি হাজী সেলিম। গাড়ি হাঁকিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরান ঢাকা। নৌ কর্মকর্তাকে ছেলে ইরফানের মারধরের ঘটনার ৬ দিন পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। নিজে কথা বলতে না পারলেও প্রতিনিধিদের দিয়ে নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন চাঁদাবাজি ও জমি দখলের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। রাজধানীর ধানমন্ডিতে ২৫ অক্টোবর রাতে নৌ কর্মকর্তাকে মারধর করেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। এরপর থেকেই দেখা মিলছিল না এমপি হাজী সেলিমের। পরদিন পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে ইরফানকে গ্রেফতারের সময়ও খোঁজ মেলেনি তার। এরপর জমি দখল, চাঁদাবাজি, তুচ্ছ বিষয়ে এলাকাবাসীকে মারধর সহ নানা অভিযোগ একে একে সামনে আসতে থাকে তার বিরুদ্ধে। তবে ভয়ে মুখ খুলছেন না কেউ। অনেক জায়গায় দখলের মধ্যে নিয়ে নিচ্ছে, এত টাকা সম্পত্তির প্রতি অনেক লোক। ভাই এখানে ভাই আমরা মুখ খুলতে পারি না ভয়ে। যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রশ্ন ওঠে তিনি কোথায় আছেন। বিদেশ ও আত্মগোপনে যাওয়ার কথাও ভাসতে থাকে বাতাসে। হয়ে ওঠেন টক অব দ্য কান্ট্রি। তার সন্ধানে পুরান ঢাকার বাসায় গিয়ে জানা গেল খানিক আগেই বাসা থেকে বেরিয়ে গেছেন তিনি। পরে জানা যায় সোয়ারি ঘাটে গেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর দেখা মিলল হাজী সেলিমের গাড়ি বহর। তবে গণমাধ্যমের উপস্থিতি দেখে নিমিষেই উধাও। এর ঘণ্টাখানেক পর আবারও পাওয়া গেল গাড়িবহর। এবার হাজী সেলিম গেছেন চকবাজার শাহী মসজিদে। জুমার নামাজ শেষে অবশেষে পাওয়া গেল তাকে। তারপরও ছিল ক্যামেরার সামনে আসতে অনাগ্রহ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাইলে নিজে কথা বলতে না পারায় তার বক্তব্য জানান দক্ষিণ ঢাকার ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তার দাবি হাজী সেলিম ও তার ছেলের বিরুদ্ধে আসা সব অভিযোগ ভিত্তিহীন। চাঁদাবাজ একেবারে বানোয়াট, একেবারেই মিথ্যা। যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেবো। ষড়যন্ত্র নিপাত যাক, সুষ্ঠু বিচার, সঠিক সিদ্ধান্ত হোক। তবে র্যাব বলছে হাজী সেলিম পরিবারের বিরুদ্ধে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের পর জানানো হবে বিস্তারিত। র্যাব যখন এই ধরনের অভিযান পরিচালনা করে মূলত অভিযোগগুলোকেই আমলে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্য মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। সেলিম পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে দুদকও। টানা ৬ দিনের লুকোচুরির পর অবশেষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন হাজী সেলিম। ছেলে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের পর থেকে ছিলেন লাপাত্তা। ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরার সামনে নিজে কথা বলতে না পারলেও তার প্রতিনিধিকে দিয়ে জানালেন তিনি নির্দোষ। ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে। ষড়যন্ত্র নাকি সত্য ঘটনা, এটি বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি হলেও যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না চলতি মাসেও। নভেম্বরের মাঝামাঝি কমিটি প্রকাশ হবে বলে আশা করছেন নেতারা। এর আগে অনুমোদনের জন্য খসড়া কমিটি পাঠানো হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই যুবলীগ সহ সব সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে ঘোষণা করা হয়েছিল শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। এর প্রায় ১০ মাস পর অক্টোবরে একে একে প্রকাশ হয় স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি। তবে বাদ রয়েছে সবচেয়ে আলোচিত সহযোগী সংগঠন যুবলীগের কমিটি। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির খসড়া তৈরিতে ব্যস্ত নেতারা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতির কাছে তা জমা দিতে না পারার কারণও।
শুধু এক অঞ্চল থেকেই নেতৃত্ব তৈরি করতে চাই না, এটা আমাদের নীতি নির্দেশনা। সারা বাংলাদেশেই প্রত্যেকটি জেলায় থেকে যেন আমাদের নেতৃত্ব তৈরি হয় কেন্দ্রীয় যুবলীগে, এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হচ্ছে। মোটামুটি খসড়াটা চূড়ান্ত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিকট এটা হস্তান্তর করবেন অচিরেই, আশা রাখি, যদি কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। দেন আমাদের নেত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির এই সাবেক সাধারণ সম্পাদক। যুবলীগের একটু সময় একটু বেশি লাগে, এটি স্বাভাবিক। যুবলীগের উপরে একটা বড় একটা ধাক্কা গেছে, যেহেতু একসঙ্গে 5-6টা সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে, সবগুলা সহযোগী সংগঠনের কমিটি ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে এবং তারা সেই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অলরেডি কাজে নেমে পড়েছে। অতএব যুবলীগের এই কমিটিও এই অল্প সময়ের মধ্যে, আগামী মাস তো বললেন, অনেক পুরা মাস, অনেক লম্বা সময়, আমার মনে হয় এর আগেই এটা কমিটি চূড়ান্ত হয়ে যাবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় রেখে এবারের কমিটিতে বিতর্ক তৈরি করতে পারে এমন কোনো ব্যক্তিকে জায়গা দেওয়া হবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত কোভিড-19-এর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কৃষি সেক্টরের কৌশল শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, গায়ের জোরে পিস্তল ঠেকিয়ে সরকার ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, বিএনপি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিদিনের বক্তব্যই প্রমাণ করে বিএনপি অনেক শক্তিশালী একটি রাজনৈতিক দল। বাংলাদেশকে একটি পরনির্ভরশীল অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত করতে সরকার অর্থনীতির ভিত ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। কারণটা কি? একমাত্র কারণ যে তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা জায়গায় অত্যন্ত সফলতা, তা হচ্ছে এই যে যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, যারা জনগণকে আপনার শুধুমাত্র তাদের ক্ষমতায় থাকার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, জনগণকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, তারা বলে গণতন্ত্রের কথা। আওয়ামী লীগের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার। আওয়ামী লীগের কোনো অধিকার নেই জনগণকে, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করবার। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারে সংবাদকর্মীরা ঝুঁকির মুখে পড়ছেন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংবাদের স্বাধীনতা নিশ্চিত করতে আইনটি সংশোধনের প্রয়োজন রয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সেমিনারে ভুয়া সংবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমের করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা প্রতিটি গণমাধ্যমে ভুয়া সংবাদ যাচাইয়ের জন্য আলাদা ডেস্ক চালুর আহ্বানও জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভুইয়া ফেক নিউজের আগ্রাসন থেকে বাঁচতে সিটিজেন জার্নালিজমকে জোরদারের তাগিদ দেন। প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব ছড়ায় তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 19 জনের, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 7 জন। নিয়ে মোট প্রাণহানি হল 5,905 জনের। 112টি ল্যাবে 24 ঘন্টায় 14,141 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 1,604 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.34%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,06,364 জনে। সুস্থ হয়েছেন আরও 1,422 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 3,22,703 জন। আজ 12ই রবিউল আওয়াল, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি দেশেও এই দিনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। প্রায় 1400 বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বছর বয়সে একই দিনে মৃত্যুবরণ করেন তিনি। সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় এই দিনে ঈদে মিলাদুন্নবী পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। এতে পতাকা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন নানা বয়সী মানুষ। 12ই রবিউল আউয়ালের চাঁদে এসেছেন। এই চাঁদে আমার নবীর আশাতে আল্লাহ পাক আমাদের এই জমিনকে শান্তি বর্ষিত করেছে। করোনা ভাইরাস, এই ধরনের ভাইরাস থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করে, আমাদের যেন সবাইকে সহি সালামতে থাকার তৌফিক দান করে।
জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সব মসজিদেই বাদ-জুমা ছিল দোয়া ও মিলাদ মাহফিল। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 15 দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। চট্টগ্রামেও প্রতি বছরের মতো আয়োজন করা হয় যশনের জুলুস। এতে প্রতিবার লাখো মানুষের সমাগম হলেও এবার করোনা সতর্কতায় উপস্থিতি ছিল সীমিত। সকালে নগরীর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। পাশাপাশি মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। দেশ থেকে যেন করোনামুক্ত হতে পারি, বিশ্বে যেন সহকারে শান্তি বর্ধিত হয়, সারা বিশ্বে আমাদের ঈদে মিলাদুন্নবী জুলুস পালিত হচ্ছে। বিগত বছরগুলোতে আপনার ব্যাপকভাবে এই জুলুস আয়োজন হয়। এবার সংক্ষিপ্তভাবে এই জুলুস আয়োজন দেশের পরিস্থিতিগত কারণে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জেও যশনের জুলুসের আয়োজন করা হয়। সকাল 10টায় নগর ভবন থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়কে ডিআইটি চত্বর ও চাষারা ঘুরে নিতাইগঞ্জে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। ফেনীতে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। সারা দেশে ঈদে মিলাদুন্নবীর আয়োজনে বিশ্ব মানবতার কল্যাণ, করোনা থেকে মুক্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি এবং দেশবাসীর উপর আল্লাহর রহমত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে ঢাকায় ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবি জানিয়েছে কয়েকটি ইসলামী সংগঠন। শুক্রবার 12ই রবিউল আউয়াল মহানবীর জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে জুম্মার নামাজের পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অবিলম্বে ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। পাশাপাশি আগামী সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনারও দাবি তোলেন তারা। একই সঙ্গে সব ধরনের ফরাসি পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, বিজয়নগর এলাকা ঘুরে বাইতুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়। রোহিঙ্গা সংকট সমাধানে বন্ধু দেশের ভূমিকায় হতাশ বাংলাদেশ। এই প্রশ্নে প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আশ্বাস বা বিবৃতি এলেও কোনো জোরালো ভূমিকা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলছেন, ঢাকা এখনও আশা করে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে কড়া পদক্ষেপ নেবে বেইজিং, দিল্লি। আশ্বাসেই থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। ঢাকা নেপিদর চুক্তির 3 বছরে 3 বার ঠিক করা হয়েছিল প্রত্যাবাসনের দিনক্ষণ। তবে কোনো রোহিঙ্গাই স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে রাজি না হওয়ায় ভেস্তে যায় সেই উদ্যোগ। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় সহ প্রতিবেশী ও বন্ধু দেশ এই সংকটে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তবে মানবিক সহায়তা সংগ্রহে তাদের উদ্যোগী হতে দেখা গেলেও ফেরত পাঠাতে নেই তেমন কোনো ভূমিকা। এ নিয়ে হতাশ বাংলাদেশ। জার্মানি যেমন মায়ানমারে তাদের ইনভেস্টমেন্ট এগুলো আপাতত মরাটোরিয়াম করেছে, বলেছে যে রিপাট্রিয়েশন না হওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে, পেয়েছি। আর বাকি ক্ষেত্রেই অনেক বক্তব্য শুনি, কিন্তু উল্টো কাজের সময় উল্টো কাজ হয়, কিন্তু কেউ জোর দেন না, চায় না। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের যাতে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।